সত্যজিৎ রায় বাঙালির মননে তিনি রয়েছেন এবং সেই কারণেই বোধহয় আজকে একটা দীর্ঘ লাইন আমরা এই বাড়ির বাইরে থেকে দেখতে পাচ্ছি এবং সেই সিঁড়ি ধরে যখন আমরা উঠে আসছি তখন মনে পড়ছে যে ঠিক এইভাবেই তার বাড়িতে অজস্র মানুষ তার জন্মদিনে আসতেন, আড্ডা হতো। এখন কিন্তু চিত্রটা বদলে গেছে, শুধু বিশিষ্ট মানুষরা না, সাধারণ মানুষরা ঢল নামায়। আমরা সন্দীপ রায়ের সঙ্গে একটু কথা বলে নেব। সন্দীপদা, এই যে আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে একটা বিশাল লম্বা লাইন, সাধারণ মানুষের লাইন, এইটা কবে শুরু হয়েছে গো, মানে বছর 2-3 হলো জানো এটা শুরু হয়েছে। এবং দেখো এখন তো বাবার সময়কার লোক আর কেউ নেই, অধিকাংশই নেই, চলে গেছেন। সমস্ত নতুন সব বয়সের, এবং সে মেন্টালি রিটার্ডেড থেকে শুরু করে অটিস্টিক থেকে শুরু করে সেই ক্রাচ নিয়ে ইত্যাদি, এবং 8 থেকে 80 এটা একবার সোজা হিসেবে। আমি বলবো 8ও নয়, আমি তো 4 বছরের একটি বাচ্চাকে কোলে, প্রায় কোলের শিশু এখন সেটা। এবং এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া, এবং এটা বাড়ছে, বই কমছে না। আর সকলে একেবারে কিন্তু ভীষণ ওয়েল বিহেভ, ভীষণ একেবারে ঠিকঠাক, কোনো রকম কোনো নেই, কোনো ঝামেলা নেই, নেই, খুব ভালো লাগছে। আজকের দিনটা এলে কিন্তু সবসময় আমরা স্মৃতিচারণে চলে যাই, কারণ এমন একজন ব্যক্তিত্ব বাঙালির মানে প্রত্যেকটা জেনারেশনকে তিনি মুগ্ধ করে রেখেছেন এখনও পর্যন্ত। এবং ওনার তৈরি সৃষ্টি যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক, প্রত্যেকটা রাজনৈতিক বা সামাজিক, অর্থনৈতিক। সকলে সব ছবি এঁকে আনছে, দিচ্ছে, বইয়ে সই করাচ্ছে, এবং মানে সেটা আমি বুঝতে পারছি যে এখনও কিন্তু পড়ার হ্যাবিটটা রয়েছে, যেটা আমরা একটা মাঝখানে একটা হয়েছিল না যে পড়ার হ্যাবিটটা চলে যাচ্ছে, সেটা কিন্তু আজকে দেখে বোঝার জন্য নেই। মানে কত বই যে আমার কাছে এসছে হাতে, মানে তার কোনো ইয়ত্তা নেই, এরকম একটা ব্যাপার। আর তুমি যেটা বলছিলে যে মানে প্রাসঙ্গিকতার কথাই যে বলছিলে, কারণ গতকাল আমরা প্রতিদ্বন্দ্বী দেখালাম, একটা রেস্টোর্ড প্রিন্ট দেখালাম, এবং হল উপচে পড়েছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং এখনকার প্রজন্ম তো বড় পর্দায় প্রতিদ্বন্দ্বী দেখেইনি, এবং তারা একটা দেখার সুযোগ পেল এটা। আর প্লাস আমাদের সঙ্গে তিনুদা ছিলেন, ধৃতিদা ছিলেন, কাজে সব মিলিয়ে খুব একটা জমজমাট সন্ধ্যা হলো গতকাল আর কি। খুবই ভালো লাগছে। আরেকটা প্রশ্ন করবো, এই যে আমরা দেখতে পাচ্ছি টিনু আনাম যে এসছেন, যেমন সেরকম উনি যখন ছিলেন আপনাদের আমাদের সকলের মধ্যে ছিলেন, তখন নিশ্চয়ই তার জন্মদিনে তাঁরা আসছেন, এবং মানে যারা বিখ্যাত ব্যক্তিরা ছিলেন সেখানে হয়তো মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় সব, কোনো এরকম ঘটনার কথা মনে পড়ে যে জন্মদিনের কোনো ঘটনা যে সময় উনি ছিলেন? জন্মদিনে সেরকম কোনো ঘটনা নেই জানো, কোনো এক সময় তো এত মিডিয়ার চাপ ছিল না, আর সোশ্যাল নেটওয়ার্কটাও ছিল না, আর মোবাইল তো ছিলই না। কাজেই আগের জন্মদিনগুলো অনেক নিরিবিলি, অনেক শান্তশিষ্ট এরকম একটা ব্যাপার ছিল আর কি। মেইনলি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ইউনিট মেম্বার্সরা, এবং তুমি যেটা বললে যে যারা ওর সঙ্গে কাজ করেছেন তাদের একটা আগমন হতো। আর রাত্রিরে মেইনলি আত্মীয় স্বজনের একটা ভালো মন্দ খাওয়া দাওয়া হতো আর কি, যেটা তো সেটা হতো। কিন্তু তারপরে যেটা হলো যে ওর অসুস্থতার জন্যে জন্মদিনের চেহারাটা একটু পাল্টে গেল। তখন ডাক্তারেরা বলতে শুরু করলেন যে তুমি এত হয়তো স্ট্রেন নিতে পারবে না, কাজেই আমরা তখন গা ঢাকা দিতাম হয় কলকাতার কোনো এক হোটেলে বা কোথাও কলকাতার বাইরে পালিয়ে গিয়ে। তো সেটা যে বাবার খুব একটা পছন্দ হতো তা নয়, কিন্তু বাবা ভীষণ লোকজনের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসতেন। একটা মানে অনেকে বলে যে উনি একেবারে মানে কারোর সঙ্গে দেখা করতেন না, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। দরজা সবসময় আমাদের বাড়িতে খোলা থাকতো সকলের জন্য সবসময়। তো কাজেই সেটা হতো, এবং আমরাও খুব বিমর্ষ হয়ে গেলাম যে যখন ডাক্তারদের এরকম একটা আদেশ এলো, তো বাবাও খুব মনটা খারাপ হয়ে গেল। কিন্তু হতো মানে সেটা হতো। কিন্তু এখন উনি চলে যাওয়ার পর যেটা হয়েছে, এবং এটা আশ্চর্যের বিষয় যে উনি 92 সালে চলে গেছেন, এবং অনেকগুলো বছর। এবং আমরা ভেবেছিলাম যে সেরকম হয়তো সেই ব্যাপারটা আর হবে না, কিন্তু তুমি তো দেখছো, এ তো মানে জলজ্জান্ত প্রমাণ যে একটা অদ্ভুত একটা লোকের মনে এমন একটা জায়গা করে নিয়েছেন উনি, যে অসাধারণ। চিত্রায় কি খেতে ভালোবাসতেন বলুন তো? ঠিকই জন্মদিনের দিন দেখো, এমনি বাঙালি খাবার ওর খুব পছন্দের ছিল, মানে মাংস টাংস ইত্যাদি, আর বিশেষ করে লুচি, আলুর দম, অরড় ডাল এগুলো খুব। আর এমনি উনি নানা রকম খাবারই খেতেন,
মানে মাঝে মাঝে বিরিয়ানি আসতো, মাঝে মাঝে চাইনিজ আসতো, ইত্যাদি সে আসতো, কিন্তু জন্মদিনে মেনলি তোমার বাঙালি খাবার। ওনার ক্রিয়েটিভ কাজকর্ম নিয়ে যখনই আলোচনা করতে হয়, অনেকবার তোমার সঙ্গে আমরা আলোচনা করেছি, সেখানে এই মহানায়কের নায়ক সিনেমার যখন ওই ওই ওনার মেকআপ ছাড়া লুকের শ্যুটের কথা বারবার উঠেছে, তো বলেছিলে যে সেই সময় নাকি মানে একটা কোথাও গিয়ে একটু মনোমালিন্য হয়েছিল উত্তম কুমারের সঙ্গে সত্যজিৎ রায়, সেটা যদি একটু বলো দর্শকদের। মানে দর্শকের জন্য মানে যখন প্রথম দিন নায়কের শুটিং হলো নায়কের বাড়িতেই, মানে আলিপুরে আমরা একটা বাড়িতে কাজ করছিলাম, তখন আমাদের যেটা হয়েছিল যে সব লাইটিং ফাইটিং হচ্ছে ইত্যাদি, তখন একটা একটা মেকশিফট মেকআপ রুমের মতো করা হয়েছিল। আমাদের অনন্ত দাস ছিলেন মেকআপ ম্যান। তো সব লাইট টাইট হচ্ছে, তখন হঠাৎ অনন্ত কাকা এসে বাবাকে বললেন যে উত্তমবাবু এসে গেছেন এবং মেকআপ চেয়ারে কিন্তু বসে গেছেন। এখন আমি কি করব, কারণ বাবার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো মেকআপ হবে না। তো বাবা বললেন তুমি বলো যে আমি আমি কোনো মেকআপ চাই। বলে ওটা আমি বলতে পারবো না, ওটা আপনি এসে দয়া করে বলুন। তো বাবা গিয়ে বললেন উত্তমবাবুকে যে যে তোমার কিন্তু কোনো মেকআপ হবে না। উত্তমবাবু তো একেবারে হতবাক, বলে চিন্তা নেই, ফ্ল্যাশব্যাক আছে ছবিতে, সেখানে আমি কিছুটা মেকআপ করব, কিন্তু এখন কোনো তোমার মেকআপ হবে না। তো উনি একেবারে মানে শ্যাটার্ড যেটাকে বলে আর কি। তো তখন বাবা বললেন যে তুমি কি আমাকে বিশ্বাস করো? তো বল মানিকদা এটা কী বলছেন? বললো ঠিক আছে, আজকে আমরা শুটিংটা করি মেকআপ ছাড়া। এবং তখন ওর একটা চিকেন পক্স হয়েছিল সবে, তখনও কিছু দাগ টাগ ছিল আর কি। বলে এগুলো বা বলে এগুলো থাকবে, কোনো অসুবিধা নেই। আর আর তারপরে বাবা যথেষ্ট ক্লোজ আপ নিচ্ছিল, যেমন টেলিফোনের একটা বিখ্যাত শট রয়েছে, তো তো সেখানে যেমন ক্যামেরাটা, তখন উত্তমবাবু খুব মানে একটু টেন্স ছিলেন যে কীরকম লাগে। তো বাবা বললেন যে ঠিক আছে, তোমার যদি মনে কোনো সংশয় থাকে, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আজকের মধ্যে ফিল্মটা প্রসেসড হয়ে যাবে, কালকে তোমাকে আমি একটা রাশ দেখাবো, তো তোমার যদি পছন্দ হয়। বলো না না এটা কি বলছেন, এত ঝামেলা, দেখো তুমি রাশটা, কনফিডেন্সটা। উনি রাশটা দেখলেন, উনি রাশটা দেখে এত মানে আপ্লুত হয়ে গেলেন যে বাবাকে বললেন যে তাহলে আমি এতক্ষণ মেকআপ চেয়ারে বসি কেন, এরম একটা ব্যাপার হয়েছিল আর কি। এবং অদ্ভুত ভালো লেগেছিল ওকে, মানে মেকআপহীন উত্তমবাবুকে প্রথম দেখলেন বোধহয় দর্শক সে ছবিতে, কাজেই তার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। তো এখন যখন নতুন প্রজন্মের সঙ্গে তুমি কাজ করছো, তখন কি এই যে এই বিষয়গুলো কি সবসময় এখনকার দিনে যারা অভিনেতা অভিনেত্রী তারাও খুব ব্যাপারে খুব পার্টিকুলার থাকে মেকআপ বা সেটে থাকার ব্যাপারে? না দেখো, এটা মানে ও যারা আমাদের সঙ্গে কাজ করেছে, আমি তো মোটামুটি নতুন পুরনো মিলিয়ে অনেকের সঙ্গেই কাজ করেছি, তারা কিন্তু খুব একটা বদার নয়। কারণ এখন আমার মনে হচ্ছে বেশ কিছু খুব গিফটেড লোকজন এসছেন, নানা বয়সের অভিনেতা অভিনেত্রীরা এসছেন, এবং যারা একটু ভালো কাজ করতে আগ্রহী ইত্যাদি। তো তারা জানেন যে আমাদের ইউনিটের কি সিস্টেম, কাজেই তাদের নিয়ে আমি কোনোদিন কোনো অসুবিধায় পড়তে হয়নি, একেবারেই হয় মানে। উপরন্তু ওরা অসম্ভব আমাকে সাহায্য করেছে এবং নানা রকমের ইনপুটস দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগে আর কি। মানে পড়েছে, স্ক্রিপ্টটা পড়েছে এবং চরিত্রটা ভালোভাবে মানে বুঝতে চেষ্টা করেছে। टीनू आनंद जी हमारे मध्य आछेन। टीनू जी, पहले ये पूछना चाहूँगी कि आपको इतने दिन बाद जब आप आए हैं इस मकान में और आप देख रहे हैं कि इतने चाहने वाले अभी भी पूरा रास्ता में अभी लाइन लगा हुआ है, आपको कैसा लग रहा है? शॉकिंग, क्योंकि बाबू से आते ही पूछा ये हर साल होता, इसे हर साल नहीं होता, हर साल बढ़ता है। और आज तो मैं जब उतरा हूँ बाहर मेन रोड पे, वहाँ से लेकर जो क्यों लगी हुई है, इट्स वेरी हार्ट वार्मिंग ऑल्सो, कि देयर सो मच ऑफ लव फ्लोइंग फ्रॉम मानिकदा। एंड आपने कहा ये घर छोड़ के वापस आना, मैंने कब छोड़ा ही नहीं था घर, ये घर मेरा है, ये घर मेरे सब फैमिली मेम्बर्स। जैसे मानिकदा ने मुझे एम्ब्रेस किया था एज अ फैमिली मेम्बर, मेरे लिए ये सब वैसे ही हैं मानिकदा जैसे। बहुत प्यार, बहुत बहुत मोहब्बत, बहुत इज्जत। It's always a pleasure to be here, always. And you can feel Manikda around you all the time. You know, when you enter this place, suddenly he envelops you in his warm embrace. That's the feeling I have. मानिकदा के साथ आपने इतना काम किया है, आप
कोई भी ऐसा इंसिडेंट जो आप शेयर करना चाहेंगे दर्शकों के साथ? देखिए, मानिकदा के साथ में बहुत ऐसे इंसिडेंट्स थे, क्योंकि मैंने हमेशा बोला है, कहा है, he's like a music composer and a conductor at the same time, who knows all his instruments, his actors, his set, which he's designed himself, his camera angle, his editing. Everything had been worked out beforehand. And he could actually show you the picture, what is going to look like finally on the first stages by his sketches. So like we assistants used to know what is to be arranged, what is to be done beforehand, because that was Manikda's editing on paper. That is an incredible quality, which I found in Babu also. Babu also I've worked with. I've had the good fortune of working in 2 films which he directed. I don't know what happened after that. He was so fed up, I think. No, but I really enjoyed myself in Calcutta. और मैंने कहा है कि आपका स्टेपिंग स्टोन जो होता है वो होता है फाउंडेशन, और मेरा फाउंडेशन बहुत स्ट्रॉन्ग था, बहुत ही स्ट्रॉन्ग था. एंड Manikda taught me that. Of course, he doesn't sit down and teach you. You have to pick up whatever you want. And I think I picked up a lot. Editing में, कैमरा में. हाँ, ये अलग बात है कि मैं कोशिश की मेरी पहली फिल्म में to bring in that kind of discipline. लेकिन डिसिप्लिन कहाँ है हमारे यहाँ? ऋषि कपूर, शशि कपूर, भाई एंड एक ने कहा कि मैं 7 बजे आऊँगा, 9 बजे निकल जाऊँगा, और दूसरे ने कहा कि मैं 10 बजे आऊँगा, 6 बजे तक रहूँगा. चैलेंज है. Challenge, you know, that every day I was going through a nervous breakdown. There were a lot of instances which I learned from Manikda. लेकिन Manikda के सब actors school boy, school girl के तरह बैठे रहते थे. You're next. जैसे डॉक्टर होता ना, you're next, come, give me the shot. So, which was not there. I had to pick up that craft of editing from Manikda. To learn how to even work without actors, or how to take a shot, over-shoulder shot, and come into a close-up. दूसरा चला गया है, तब भी आप काम कर सकते हैं. Slowly मेरा confidence बढ़ा. फिर Veeru Devgan also was a great contributor, because he used to do his fight sequences with this way only. एक एक्टर होता था, डुप्लीकेट लेके, ओवर-शोल्डर लेके पिक्चर बन जाती थी. लेकिन जो पिक्चर मैंने really enjoy किया, which I can proudly, pull the ears of my children, was मैं आज़ाद हूँ, which was the nearest to what I attribute to Manikda. के मैं आज़ाद हूँ में ना गाने थे, एक ही गाना था. Amitabh Bachchan was not that same image. He was wearing one dress throughout the film. He gets beaten up by a crowd. We went against that image of Amitabh. We didn't want to carry on with the same image. We wanted to do something different. And that's where I was very confident. I became very confident because Amitabh had given all his time for the film. And Shabana asked me, Javed Akhtar was the writer. So that is one film I really enjoyed, and it brought me to the roots. That was Manikda's roots. I mean, I've not made films like Manikda, but I've learned from the best to give my best. बहुत बहुत ধন্যবাদ हम लोगों से बात करने के लिए. আর দর্শকদেরকেও বলবো, এইরকম একটা বাড়ি, সত্যজিৎ রায়ের বাড়িতে জন্মদিনে যখনই আসি তখন সাধারণ মানুষ তো থাকবেই, তার সাথে সাথে বিশেষ মানুষদের সঙ্গেও কিন্তু আমাদের আলাপচারিতা চলতে থাকে, যেগুলো আপনাদের সামনে আমরা আনতে পারি. ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা.